হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। মোটামুটি আমাদের সর্বশেষ ধাপের দিকে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। বলতে পারেন যে আমাদের অ্যাটলিস্ট এই পরীক্ষার ক্ষেত্রে সময় একদম শেষের দিকে। শেষ বলতে ধরেন আর কিছুদিন আছে, দিনগুলো মোটামুটি আমাদের রিভিশনের জন্যই হচ্ছে চলে যাবে। এখন হচ্ছে আমাদের যেমন হচ্ছে আপনাদের সামনে লেখা ফাইনাল ফিনিশিং, ফাইনাল ডোজ হিসেবে যতটুকু আর কি যা কিছু আপনাদেরকে দেওয়া যায়। তো আজকে বলতে গেলে আপনাদের কাছে আমি যেগুলো নিয়ে আসছি এগুলো আলটিমেটলি হচ্ছে আমাদের পরীক্ষায় আসার মতো এই টাইপের, এই প্যাটার্নের, এরকম করেই হচ্ছে বেসিক্যালি আমরা এখানে সাজাইছি। এখন সাজানো শেষে শুরু করার আগে যে কথা, যে আপনারা এতদিন পর্যন্ত যা শিখছেন, যা পড়ছেন, তার মধ্যে কিন্তু মানে আপনিও জানেন যে ল্যাকিংস কম নাই। কিছু কিছু জায়গাতে আপনি খুব ভালো ল্যাকিংস রেখে চলে আসছেন, এবং আলটিমেটলি যেটাকে বলা হয় যে আল্লাহর উপর ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু তারপরেও ফিনিশিং হিসেবে যতখানি আমাদের পক্ষে পসিবল ওই জিনিসগুলো আমরা এখানে আর কি তুলে ধরি। এখন এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। এখন মূল বিষয়ের সাপেক্ষে আমরা আমাদের যদি পরবর্তী হিসাব ধরি, আমাদের এই ফিনিশিং ডোজ যদি আমি শেষ করি, আজকে যেমন এই যে এখানে একটা কোশ্চেনটা আমাদের জন্য দেখাটা আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন কি না আমি বলতে পারতেছি না, অবশ্যই বুঝতে পারার কথা। সমপরিমাণ 0.5 মোলার অ্যামোনিয়া এবং সমপরিমাণ 0.5 মোলার অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণের মিশ্রণের পিএইচ এর মান কত? এখন এই যে আপনি এখানে একটা কোশ্চেন পাইছেন, এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে বলে আপনি মনে করেন? এটা হচ্ছে আপনার কাছে কোশ্চেন। এখন কোশ্চেন যখন আমরা হচ্ছে কি আলাপ আলোচনায় আনি, কোশ্চেনের আলাপ আলোচনা করতে গেলে এখন আপনি সাধারণভাবে ভাববেন কি এটার জন্য আমাদের কিছু মুখস্থ করতে হবে, কিছু মুখস্থ সংক্রান্ত কিছু মান আমাদের নিয়ে আসতে হবে, কিন্তু আসলে ব্যাপারটুকু তা না। ব্যাপারটুকু হচ্ছে আমরা বাফার সলিউশন সংক্রান্ত একটা কোশ্চেন, এই যে আমরা ধরেন এতদিন পর্যন্ত যা কোশ্চেন আমরা সলভ করে ফেলছিলাম, প্রতিটা কোশ্চেনের আলাপ আলোচনার শেষে একটা কথাই আপনাকে বলা ছিল যে আপনার বেসিক কনসেপ্ট যত স্ট্রং থাকবে আপনি তত ভালোভাবে কোশ্চেনটা কোত্থেকে আসছে আপনি এটা ধরে ফেলতে পারবেন। ফার্স্ট টপিক এবং ফার্স্ট কোশ্চেনের অনুযায়ী আমরা এখানে মিশ্রণের পিএইচ জানতে চাচ্ছি। পিএইচ আলোচনা করার জন্য আমাদের মাত্র দুইটা টপিক বা দুই চ্যাপ্টারে আমরা আলোচনা করছিলাম, একটা হচ্ছে ফার্স্ট পার্টের চ্যাপ্টার 4 এবং সেকেন্ড পার্টের চ্যাপ্টার 3। এখন চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 3 এর মধ্যে যেখানে সেকেন্ড পার্টে আমাদের তেমন কোনো ঝামেলা নাই পিএইচের, কিন্তু যা আলোচনা বা ঝামেলা আমাদের সেটা কোথায়? এই ফার্স্ট পার্টে। এখানে আপনার কাছে পিএইচ জানতে চাইছে, এবং পিএইচ বের করতে গেলে আপনি যখন চিন্তা করবেন যে পিএইচ আমরা কিভাবে বের করতে পারি, তখন আমরা বলতে পারি যে পাওয়ার অফ কে এ প্লাস লগ, উপরে হচ্ছে আমরা সল্টের কনসেন্ট্রেশন বসিয়ে দিব এবং নিচে হচ্ছে আমরা অ্যাসিডের কনসেন্ট্রেশন বসাবো। এই সল্ট এবং অ্যাসিড এই দুটোর কনসেন্ট্রেশনের হিসাব যদি আপনি করতে চান, তাহলে আপনারা আমাকে শুরুতে ধরে বসবেন কি যে এখানে আমাদেরকে অ্যামোনিয়া বলে দিছে, ইটস নট অ্যাসিড, ইটস কি বেস। তো যদি আমরা ইকুয়েশন ওইভাবে ডেভেলপ করি, তাহলে আমাদের ইকুয়েশনকে কনভার্ট করতে হবে এরকমভাবে, POH ইজ ইকুয়াল পাওয়ার অফ KB প্লাস লগ, উপরে হচ্ছে আমাদের সল্ট এবং নিচে আমাদের বসবে বেস। ইকুয়েশনটা আগে লিখে নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন এই টাইপের কোশ্চেন পেয়ে যাই, আমরা কিন্তু কোনো চিন্তা ভাবনা করা ছাড়াই অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার যে সূত্রটা আছে সেটা বসিয়ে দিই, কিন্তু আমাদের কিন্তু বোঝার উপায় থাকে না যে আমরা আসলে কি এখানে অ্যাসিডেরটা বের করবো নাকি ক্ষারেরটা বের করব। এখন আপনি যখন এখানে ক্যালকুলেশন করতে যাবেন, আপনার ক্যালকুলেশনের জন্য এখানে পাওয়ার অফ কেবির ভ্যালু বলে দিচ্ছে আপনাকে 4, এবং 4 যখন আপনাকে বলতেছে এই জায়গাতে আপনি দুটোর কনসেন্ট্রেশন সেম বসিয়ে দিবেন, এবং কনসেন্ট্রেশন হচ্ছে আপনার 0.5 এবং উপরেও হচ্ছে 0.5। তো লগ 0.5 অ্যান্সার কত আসে? লগ 1। লগ 1 এর ভ্যালু কত? 0। দ্যাট মিনস আলটিমেটলি আপনার POH এর ভ্যালু কত আসতেছে? 4। এবং আপনার POH এর ভ্যালু 4 এবং আপনার PH এর ভ্যালু যেহেতু আপনার কাছে জানতে চাচ্ছে, দ্যাট মিনস 14 মাইনাস 4 আমাদের অ্যান্সার 10। অ্যান্সার 10। অথচ যদি আপনি অন্যভাবে কাজটা করতে যাইতেন, আপনার অ্যান্সার চলে আসতো 4 এবং D4-এ তখন আপনি দাগিয়ে দিতেন। টোটাল অবজারভেশনে আপনি এখানে কি পাচ্ছেন? আপনার পিএইচ এর মান। এবং আপনার জন্য সবচেয়ে সহজ
সমাধান হিসেবে তারা নিয়ে আসছে এই জায়গাতে যে তার ভ্যালু 0.5 এবং এই যে 0.5 এই দুটোর কোনো ব্যতিক্রম এখানে হবে না, মান এমনভাবেই দিবে যেন ক্যালকুলেশন শেষ করে আপনি সরাসরি কি করতে পারেন, তার ভ্যালুটা ইউজ করতে পারেন। কিছুক্ষণ পরে আপনি অন্য একটা কোশ্চেন পাবেন যেখানে আপনি ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটর আপনার দরকার হবে, সেটা একটুখানি পরে আমরা দেখি। ওকে, এখানে আমাদেরকে অনেকে বলতেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ঠিক আছে, সবাইকে ধরে ধরে তো আর আসলে সালামের উত্তরটুকু দিতে পারবো না। সবাইকে ওয়ালাইকুম সালাম। আপনারা কষ্ট করে ক্লাস করতেছেন এবং আপনাদের কষ্ট যেন আল্লাহ তাআলা অবশ্যই সার্থক করেন। ওকে, এখন আপনাকে এখানে কোশ্চেন দেওয়া আছে, আলোর উপস্থিতিতে ক্লোরিন টলুইনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে। কোশ্চেন, আলোর উপস্থিতি, আলো এবং ক্লোরিন টলুইনের সঙ্গে বিক্রিয়া করবে। এখন নিশ্চয়ই আপনারা বলবেন না যে হোয়াট ইজ টলুইন। আপনি টলুইন মানে শিখছেন CH3 অ্যান্ড দিস। এখন আপনি হিসাব করেন, আবার আপনার বেসিকের দিকে যাই, শুরুর দিকে একটু আলাপ আলোচনা আমাদের করা লাগবে। বেসিকের হিসাব হচ্ছে আপনি যখন এই পড়াশোনাগুলো একদম প্রথম করে আসছিলেন HSC লেভেলে, তখন আপনাকে পড়তে দিলে লিটারালি আপনি সেটা অ্যাভয়েড করছেন। এরপর আপনি কোনোভাবে সেগুলো মাথায় ইনপুট দিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে আপনাদের সেগুলো মনে থাকে না। আপনাদেরকে যখন এখানে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া দেওয়ার চেষ্টা করা হবে এবং আপনাকে বলে দেওয়া হচ্ছে আলোর উপস্থিতিতে, দ্যাট মিনস আপনি এখানে লিখতেছেন লাইট। এই যে আপনি কথাটা এখানে সাজাইছেন, এই সাজানোটা হচ্ছে আপনার এই বাংলা কথা সাপেক্ষে। এই কারণে আমরা টিচাররা যারা হচ্ছেন কেমিস্ট্রি পড়াই, তখন আপনাদেরকে বলে দিই যে আপনারা শুধুমাত্র বিক্রিয়াটুকু পড়ে রাখলেই হবে না, আপনার বিক্রিয়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে, তার বাংলা কথাটুকু পড়তে হবে, যে সে কার সঙ্গে কিভাবে কত তাপমাত্রায় বিক্রিয়া করতেছে। এখন এটা হচ্ছে 3 ধাপের একটা বিক্রিয়া এবং এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এবং এই প্রতিস্থাপন বিক্রিয়াতে আপনি হাইড্রোজেনকে রেগুলারলি হচ্ছে প্লেস চেঞ্জ করবেন। তাহলে এখানে হাইড্রোজেন আমাদের কয়টা আছে? 3টা, তার মানে সে 3 বার চেঞ্জ করতে পারবে। যদিও প্রথম ধাপে সে আপনাকে বেনজাইল ক্লোরাইড তৈরি করে দিবে, এটা আপনাদের জন্য মুখস্থ। বেনজাইল ক্লোরাইড তৈরি করে দেওয়া মানে হচ্ছে আলটিমেটলি এখানে CH2Cl তৈরি হচ্ছে এবং আলটিমেটলি আপনার বেনজিনের যে সাইকেলটা আছে পুরোটাই আপনি এখানে লিখতে পারেন। এবং আপনাদের জ্ঞাতার্থে বা আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে বলে দেওয়া, দ্বিতীয় ধাপে যখন আবার আপনি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া দিবেন, তখন বেনজাইল প্রথমবার তৈরি হয়েছে, পরের বার হবে আমাদের বেনজাল ক্লোরাইড এবং ঠিক তার পরের বার হবে বেনজো ট্রাইক্লোরাইড। বেনজাইল, বেনজাল এবং বেনজো ট্রাইক্লোরাইড। যদি বলা হতো আপনার এখানে বেনজো ট্রাইক্লোরাইড যদি উপস্থিত থাকতো আপনার এই অপশনগুলোর মধ্যে, তাহলে আপনাকে সেটাই কিন্তু দাগাতে হতো। কেন? কারণ ক্লোরিন বিক্রিয়া শেষে ফিনিশিং টাচে সেটাই আমাদেরকে তৈরি করে দিবে। ওকে ফাইন, 2D ঠিক আছে। ওকে ফাইন, থ্যাংক ইউ। আপনাদের অ্যান্সার এখানে কারেক্ট। অ্যান্সারের উপর বেস করে আপনি এবার তার পরের কোশ্চেনে চলে আসেন। একটি প্রথম ক্রম বিক্রিয়কের ঘনমাত্রা আপনি 60 সেকেন্ডে 0.1 মোল থেকে 0.5 এবং বিক্রিয়াতে আপনি নামাই দিয়েছেন ঘনমাত্রা 2 মোলার থেকে 0.5 নেমে আসতে কতক্ষণ লাগে। কোশ্চেন দেখার পরে কিন্তু আপনার মাথা অলরেডি গরম হওয়া শুরু হয়ে যাবে। কেন? ম্যাথ করতে হবে আলটিমেটলি। না, আপনাকে আমি ম্যাথের প্রসিডিওরে এখানে নিব না, না নিয়ে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনারা যারা এখানে ক্লাস করতেছেন আপনারা কষ্ট করে একটা কাজ করে ফেলুন ভাইয়া, সেটা হচ্ছে আমাদের তো পেজে রেগুলার প্রতিদিন হচ্ছে আমাদের অ্যাটলিস্ট হলেও 1-2টা করে ক্লাস হতে থাকে। তা আপনারা কষ্ট করে একটু আপনাদের টাইমলাইনে যদি এটা শেয়ার দিয়ে ফেলুন, তাহলে সেক্ষেত্রে আপনার বারবার হচ্ছে এটা খুঁজে বের করে আসতে হবে না। কারণ প্রতিদিন ক্লাসের আপডেট কিংবা বিভিন্ন পোস্ট, শিক্ষা বিষয়ক পোস্ট বা একটু মাঝে মধ্যে তো আমাদের একটু আপনাদের সাথে একটু দুষ্টমিও করতে হয়, এই টাইপের পোস্ট সব কিছুর ভিড়ে দেখা যাবে কি আপনি আর ক্লাসটা খুঁজে পাচ্ছেন না। এর চেয়ে আপনার টাইমলাইনে রেখে দিন, সেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে ভালো। এবং সবচেয়ে ভালো হবে আপনার টাইমলাইনে যারা বা আপনার সাথে যারা অ্যাড আছেন তারাও কিন্তু কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে যেতে পারবে। ওকে, এখন এই জায়গাতে আমাদের কোশ্চেন, প্রথম ক্রম বিক্রিয়কের বিক্রিয়ার ক্ষেত্রে তার ঘনমাত্রা 60 সেকেন্ড। ভাইয়া কথা বুঝছেন, 60 সেকেন্ড এখানে বলা আছে। 1 মোল থেকে সে 0.5 মোলে নেমে গেছে। কত হিসেবে? অর্ধেক। এখন অর্ধেক বলা মানে একটা বিক্রিয়ার অর্ধেক পরিমাণ কমে যাওয়ার সময়টুকুকে আমরা কি বলি? অর্ধায়ু। তাহলে এই বিক্রিয়কের বা এই বিক্রিয়ার বেলায় আপনি তার T½ বলতে পারতেছেন 60 সেকেন্ড, মানে তার অর্ধায়ুর মান আপনি কত বলতেছেন? 60 সেকেন্ড। এবং আপনি পড়ে ফেলছেন অলরেডি। কেমিস্ট্রিতে আপনি এটা কম পড়লেও ফিজিক্সের সেকেন্ড পার্টের চ্যাপ্টার 9-এ আপনারা কিন্তু অর্ধায়ু সম্পর্কিত একটা বিশদ আলোচনা করে আসছিলেন এবং সেখানে আপনি শিখছেন প্রথম অর্ধেক কমে যাওয়ার জন্য যতটুকু সময় লাগে ওই অর্ধেক থেকে বাকি অর্ধেকে নামতে আপনার আরও ততখানি সময় লাগে। এখন আপনি হিসাব করেন, এখানে ছিল
মোল পার লিটার, এটা 0.5 মোল পার লিটার। তাহলে 2 থেকে 1-এ নামতে আপনার দরকার হবে কতক্ষণ সময়? 60 সেকেন্ড। তাহলে 1 থেকে যখন আপনি আবার 0.5-এ নামবেন তখন আপনার লাগবে কতক্ষণ সময়? আরও 60 সেকেন্ড। 60 প্লাস 60, অ্যান্সার কত? 120। ক্যালকুলেটারের ধারে কাছেও যাবেন না, কোনো কিছুরই ক্যালকুলেশন করতে যাবেন না। থিওরিটিক্যাল প্রসিডিওরে বেসিক কনসেপ্ট ক্লিয়ার রেখে যদি আপনি অ্যান্সার দেন, এটা অ্যান্সার করা আপনার জন্য তো আহামরি কোনো কষ্ট হবে না, যদিও অলরেডি একজন অ্যান্সার দিয়ে দিয়েছেন। ও, 2 জন দিয়েছেন, ওকে, থ্যাংক ইউ। এটা একটু ক্রিটিক্যাল লেভেলের কোশ্চেন আপনাদের জন্য এবার চলে আসছিল। কোন অরবিটালের ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? এটা হচ্ছে আপনার কাছে কোশ্চেন। একদম সিম্পলেস্ট কোনো যদি কোশ্চেন থাকে এটা হচ্ছে ব্যাস, এটা একদম সিম্পল। আপনি জানেন, যদি আমরা ধরেন একদম বেসিক পড়ি, ধরেন আপনি আবার এইচএসসি লেভেলে চলে গেছেন, আমার পড়ানোর ক্ষেত্রে বা আমি আপনাদের সঙ্গে যতবার আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে আসছি প্রতিবার দেখছেন ঘুরে ফিরে আপনাদের ওই বেসিক কনসেপ্টে এসে আমি টান মারি। এটা হচ্ছে ধরেন আপনার একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারপাশে একটা কক্ষপথ, যদিও কক্ষপথ ঠিকঠাক মতো হয় নাই, একটুখানি এদিক সেদিক হয়ে গেছে, ধরে নেন হিসাবের সুবিধার্থে এটা একটা কক্ষপথ, রাইট? এই কক্ষপথ থেকে পরবর্তী কক্ষপথের হিসাব যখন আপনি করতে যাবেন, নিউক্লিয়াস থেকে কি সেটা ডিস্টেন্সে চলে গেছে, দ্যাট মিনস তার ডেন্সিটির পরিমাণ কমে গেছে। যত কাছাকাছি থাকবে ডেন্সিটির মান তত বেশি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কক্ষপথ, আপনি দিলেন 1। এটা হচ্ছে আমাদের 2 নম্বর কক্ষপথ, আপনি দিলেন 2। এখন আপনি বলেন কোনটার ডেন্সিটি বেশি হবে? ডেফিনেটলি 1। এখন আপনি বলেন 1-এর অপশন আপনার কোথায় আছে? 2p, 2s, 3s এবং একমাত্র আমাদের এই জায়গাতে হচ্ছে 1s। তার মানে আমাদের 1s এর বেলায় তার অ্যান্সার হবে আমাদের সবচেয়ে বেশি, এবং 1s এর বেলায় তার ডেন্সিটির ভ্যালু সবচেয়ে বেশি আমরা এখানে ব্যাখ্যা দিতে পারবো। ওকে, এটাতে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। pH4+ আয়নে কয়টা ইলেকট্রন আছে? টপিক বুঝেন আগে। pH4+ আয়ন, ভাইয়া pH4 মানে কি? ফসফিন একটা আয়ন আপনাকে বলে দিছি, pH4। অটোমেটিক আপনি এবার ক্যালকুলেশন করেন। বারবার আপনাদেরকে টিচাররা সেই ক্লাস 9 থেকে আপনাদের ঘাড়ে ধরে মুখস্থ করাইছে, সেটা কি 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করো, যেমনি হোক মুখস্থ করতে হবে। স্টিল নাও আমি বলবো মুখস্থ রাখতে হবে, বাধ্যতামূলক। কেন? ফসফরাস পেরিয়ডিক টেবিলে তার পজিশন কত? 15, হাইড্রোজেন কত? 1। এবার আপনি ক্যালকুলেশন শুরু করেন। আপনার কাছে আমি কি জানতে চাইছি? তার ইলেকট্রন। আমরা শিখছি যার যতগুলো পজিশন তার ঠিক ততগুলো ইলেকট্রন। তাহলে ফসফরাসের টোটাল ইলেকট্রন কতগুলো? 15টা। pH4 মানে এটা, যদি 15টা হয়, এবং হাইড্রোজেন হচ্ছে আমাদের এখানে কয়টা আছে? 4টা। তাহলে 15 এবং 4 যোগ করলে কত হবে? 19। 19 এবং প্লাস থাকা মানে হচ্ছে সে একটা দান করে ফেলছে, তার মানে এখন কয়টা আছে? একটা দান করে ফেলছে। সো 15 + 4 - 1, অ্যান্সার 18। শেষ। আপনার টোটাল টপিক এখানে কি দাঁড়াইছে? টপিক হচ্ছে আমার ইলেকট্রন। আপনার এখানে জানতে চাইছে টোটাল ইলেকট্রন কত। কোশ্চেনটারে আমি একটুখানি ঘুরাই ফেলি, এখানে ইলেকট্রন কোশ্চেন না করে আমি আপনাকে কোশ্চেন করতে পারতাম এখানে নিউট্রন কয়টা আছে। ফসফরাসের নিউট্রন কয়টা আছে বলেন? ফসফরাসের জন্য নিউট্রন থাকবে হচ্ছে 16টা। হাইড্রোজেনে কোনো নিউট্রন নাই, দ্যাট মিনস আমাদের টোটাল নিউট্রন কয়টা? মাত্র 16টা। আসেন পরের কোশ্চেন। পানীয় জলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক প্রণীত পিএইচ এর মান কত? বলেন কত হইতে পারে? মনে করেন আপনাদের মুখস্থবিদ্যা খারাপ, এই যে আমরা ছেলেরা, আমাদের ছেলেদের কিন্তু মুখস্থবিদ্যা খুব খারাপ হইতে পারে, তাই না? আমরা অনেক ক্ষেত্রে মুখস্থ করতে পারি না। মুখস্থ করতে পারলে তো ধরেন আমরা অনেক কিছু করে ফেলতে পারতাম এতদিনে। যাই হোক, কি করতে পারতাম ওগুলো বলবো না, পরে বলবেন যে আপনাদেরকে আমি অপমান করতেছি। অপমান না, এটা হচ্ছে আমাদের ছেলেদের বেলায় মুখস্থ করার প্রবণতাটুকু আমাদের একটুখানি কমে যায়। তার পরিবর্তে আমরা একটা অন্য কাজ করি। আপনাকে আমি বলতেছি পানীয় জল। ভাইয়া পানীয় মানে কি? আমি খাবো। এখন আপনি বলেন, আপনি কি জীবনে অ্যাসিড খাইছেন? এই যে ল্যাবে আপনি টুকটাক কাজ করছেন, পড়ছেন, জানছেন, শিখছেন, আপনি কোনোদিন কি অ্যাসিড খাইতে দেখতে পারছেন? পারেন নাই। কোনোদিন আপনি খার খাইছেন? খান নাই। এবং আপনি জেনে ফেলছেন কি অলরেডি 7.0 মানে হচ্ছে আমাদের একটা নিউট্রাল ভ্যালু হয়েছে। তার মানে আপনি যেই পানিটা খাবেন ওইটার ভ্যালু 7-এর আশেপাশে থাকতে হবে। এখন আপনি বলেন 9.5 থেকে 12 বাদ, 7.5 থেকে 12 এটাও বাদ, 3.5 থেকে 6.4 এটা এক্সট্রিম অ্যাসিডিক কন্ডিশনে চলে গেছে। আপনার অপশন 6.5 থেকে 8.5, আপনার অ্যান্সার শেষ। আপনি মুখস্থ পারেন না, সমস্যা নাই, কনসেপ্ট কাজে লাগাবেন, অ্যান্সার বের করবেন, হিসাব শেষ। ওকে, এই যে উত্তর কয়েকজন দিয়ে দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন, সেম কোশ্চেনে মনে হয় আবার পড়ে গেছে। ওকে, রক্তে গ্লুকোজের ঘনমাত্রা 2 × 10⁻³ মোলার হলে ppm এককে তার মান কত? আপনার কোশ্চেন। এখন আপনি বলেন, আপনাকে আমি ঘনমাত্রা বলে দিছি, আপনাদেরকে এই
টপিকের হিসাব করতে গেলে আপনাদের মনে রাখার বিষয় যে আপনার কোশ্চেন হচ্ছে মোলারিটি, অ্যানাদার কোশ্চেন ppm, অ্যানাদার কোশ্চেন পার্সেন্টেজ। আপনারা যা আলোচনা করার এই তিনটাতে আলোচনা করবে, এই তিনটার বেশিতে সে যাবে না। তাহলে আপনার কাছে এখন কি জানতে চাইছি আমি, মোলারিটি থেকে ppm এ কনভার্ট করার জন্য আপনার কত দেওয়া আছে বলেন? আপনাকে দেওয়া আছে 2 × 10⁻³ ইন্টু, এবার আপনার আসল খেলা মলিকুলার ওয়েট। আপনাকে আমি কার বলতেছি? গ্লুকোজ। গ্লুকোজের সংকেত আপনি জানেন C6H12O6, রাইট? আপনি মলিকুলার ওয়েট বসাবেন, সেটা কত বসাবেন? ডেফিনেটলি 180, বসাইলেন 180। এবং আপনার ফিনিশিং খেলা আপনি কনভার্ট করবেন কিসে? ppm। এবং আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা বলতে পারবো ppm মানে আমরা কত ml কনসেপ্টে কাজ করব, 10⁶। এবং আপনি আসছেন কোত্থেকে? মোলারিটি থেকে, দ্যাট মিনস 10⁻³ সো আলটিমেটলি আমাদের অ্যান্সার 2 × 10⁻³ ইন্টু 180 × 10⁻³। আপনাদের মধ্যে অনেকেই ডিরেক্টলি 10⁻³ লিখেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি এই ফিনিশিংয়ের এই কাজটা করার একটা মাত্র কারণ হচ্ছে আপনাদেরকে জাস্ট বুঝায় দেওয়া। আপনাদের বইতে অনেক সময় 10⁶ ডিভাইডেড বাই 10⁻³ থাকে, কেন আসছে, কোন যুক্তিতে আসছে। আশা করতে পারি এরপরে আর কোনো সমস্যা হবে না। ওকে ফাইন ভাইয়া, মোটামুটি আপনারা যারা ক্লাস করতেছেন তারা সবাই আমার মানে এটা বলতে পারবেন যে আপনারা ক্লাস কেমন করতেছেন, কি করতেছেন না করতেছেন, এবং আমার মনে হয় না যে আপনাদের তাতে কোনো সমস্যা হবে। যারা পারার তারা আপনারা পারতেছেন, এবং এটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো কোশ্চেন এখানে নাই। কিন্তু আমার কোশ্চেন একটা জায়গাতে আছে, অ্যাটলিস্ট এক্সাম হলে ভুলবশত জানা কোশ্চেন ভুল করে দিয়েছেন না। এর চেয়ে বড় কষ্টকর জিনিস দুনিয়াতে আর একটাও নাই যে আপনি জানা জিনিস ভুল করতেছেন, নাথিং। আসেন নেক্সট। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে তার দৃশ্যমান অঞ্চলের জন্য প্রশ্নই দেখা যাবে কোথায়? ভাই এর চেয়ে ইজি কোশ্চেন আমার মনে হয় না যে আপনি ইহজীবনে আর কোনো দিন পাবেন। ইহজীবনে আমার মনে হয় না। আপনি দৃশ্যমান কোনগুলো পাবেন বলেন? আপনার ক্ষেত্রে দৃশ্যমান কি হইতে পারে? বামার সিরিজ। বামার সিরিজ যেহেতু দৃশ্যমান হয়ে যাইতেছে, আপনার কোথায় বামার আছে? বামার শেষ। লাইমেন, বামার, পেস্টেন, ব্র্যাকেট, ফুন্ট, অ্যান্সার শেষ। বামার আমি দেখতে পাবো, কত দেখতে পারবো? এই দেখেন কোশ্চেনের পাশাপাশি কোশ্চেন বেরোয়, তার মানে 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যেই আমি সেটা দেখে ফেলতে পারবো। এই কোশ্চেনও তো আসতে পারে যে নিচের কোনটি আমি দেখতে পারবো, এবং তখন আমার মনে রাখতে হবে যে 380 থেকে 780-এর মধ্যে রাখলেই আমি সেটা কি আমাদের পক্ষে দেখা সম্ভব হবে। সো আই থিঙ্ক আপনার এই টাইপের কোনো কোশ্চেন যদি ফেস করতে হয়, মনে হয় না তেমন কোনো সমস্যা আপনাদের আর দেখতে হবে আমি মনে করি। তারপরেও যদি আল্লাহ মাবুদ আল্লাহ না করুক ধরা খেয়ে যান, তাহলে তো সর্বনাশ। ওকে, রান্নাঘরের তৈজসপত্রে ননস্টিক আবরণ হিসেবে কোন পলিমারটি ব্যবহার করা হয় বলেন? রান্নাঘরের তৈজসপত্রের যে ননস্টিক আবরণ, যেটা আপনি দেখবেন মানে ধরবেন, ধরতেছেন মানে আপনি কাজ করতেছেন, আপনি হাতলটা ধরে আছেন, আপনার গরম লাগতেছে না, সেটা কি দিয়ে বানাবে? অপশন দেখেন, পিভিসি, পলিইথিলিন, টেফলন, অর্লন। আপনার উত্তর টেফলন। আপনার এখানে মুখস্থ করতে হবে। মাপও চাই, দোয়াও চাই, এটা বললেন না যেগুলো টেকনিক্যালি আপনি এক্সাম হলে দাগাবেন। এই পিভিসি দেখেন, এবার একটা গল্প বলি। এই পিভিসি হচ্ছে আমাদের বিভিন্ন পাইপ বানানোর জন্য। এই যেমন ধরো টিভিতে অ্যাড দেখেন RFL পিভিসি পাইপ, তো তখন আপনারা ব্রেনে কিন্তু নিয়ে ফেলছেন এটা কি পিভিসি হচ্ছে মানে কি পলিভিনাইল ক্লোরাইড। এই যে আপনি পলিথিলিন দেখছেন, পলিথিন, আমরা যে বিভিন্ন কাজে পলিথিন ব্যবহার করি, তার মানে আপনি সেখানে শিখতেছেন কি যে পলিথিন দিয়ে আমি আহামরি তেমন কোনো কাজ করতে পারবো না। আপনার কথা আমি মেনে নিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার এই কোশ্চেনটা যদি ননস্টিক আবরণ হিসেবে না বলে বলতো রান্নাঘরের তৈজসপত্র তৈরিতে কি ব্যবহার করা হয়, তখন আপনার উত্তর হতো পলিথিন। কারণ কি, যত আপনি অনুসংখ্যা বাড়াবেন তত সে স্টেবল হবে, তত বেশি সে শক্ত হবে। অনুসংখ্যা নাই, ব্যাস সে পাতলা হয়ে যাবে। এই ভুল করেন না। ওকে, অ্যান্সার টেফলন হয়ে গেল। এবার নেক্সট, কস্টিক সোডা দ্রবণের প্রতি লিটারে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত? ভাই আপনার কাছে আমি কি দিয়ে দিছি? তার ওয়েট, তার ভলিউম।
এখন আপনার এখানে বের করতে হবে তার কনসেন্ট্রেশন, মোলারিটি। তো মোলারিটি যদি আপনি বের করতে চান, সি ইজ ইকুয়াল, একদম যেটাকে বলা হয় জাতীয় সূত্র, 1000 W ডিভাইডেড বাই M ইন্টু V। এখন একটু রিমাইন্ডারে জানতো, মাত্র যে কয়টা কোশ্চেন দেখছেন এই কোশ্চেনের মধ্যে আপনার কনসেন্ট্রেশন থেকে আমি কয়টা কোশ্চেন টান দিছি? মাত্র দুইটা। একটা হচ্ছে এটা তার কনসেন্ট্রেশন কাউন্ট করা, আর আরেকটা হচ্ছে আপনাকে আমার একটা কনসেন্ট্রেশন দেওয়া আছে, আপনি পিপিএম এ সেটাকে কনভার্ট করছেন। তার মানে আপনি অলরেডি বুঝে ফেলাইছেন ঘনমাত্রা থেকে আপনার কোশ্চেন আসার মতো জায়গা মাত্র দুইটা। হয় আপনি রূপান্তর করবেন মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, পিপিএম, পিপিবি, পিপিটি, পার্সেন্টেজ, এর মধ্যেই তারা ঘুরপাক খাবে, আদারওয়াইজ ডিরেক্টলি আপনাকে এরকম সমীকরণ দিয়ে দিবে। এখন আপনি তার ভ্যালু বসান। ভ্যালু হচ্ছে আপনি এই জায়গাতে 1000 লিখিয়ে দিচ্ছেন, ডাব্লিউ মানে আপনাকে কত গ্রাম বলে দিচ্ছে এখানে 5 গ্রাম, এবং আপনি কত লিটার প্রতি লিটার বলছেন, তার মানে আপনার 1 লিটার কনভার্ট করলে 1000 মলিকুলার ওয়েট। সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট কত? 40। ক্যালকুলেশন করলে আপনার অ্যান্সার 0.125 ডিরেক্ট চলে আসতেছে, এবং ক্যালকুলেটর ছাড়া আপনি কাজটা করতে পারতেছেন। আচ্ছা জনাব হৃদয় চক্রবর্তী সাহেব, আপনি একটা কথা বলছেন, এগুলো তো সবই পারি। আমি কি একবারও বলছি যে আপনারা কিছু পারেন না? একবারও বলছি? আমি বলছি আপনাদের এক্সাম হলে আপনাদের মাথা ঠিক থাকে না। আপনারা যেই টাইপের কোশ্চেন এগুলো ফেস করে আসতেছেন, কিছু কিছু কোশ্চেন সবই হচ্ছে আপনার জানাশোনার মধ্যে থাকা যায়, এবং আপনারা আপনাদের মতো স্টুডেন্টরাই পরীক্ষার হলে মাথাটুকু ঠান্ডা রাখতে না পারে এইগুলো ভুল করে দিয়ে আসেন। এখন ভুলের দায়ভার কি আমাদের? ডেফিনেটলি না, দায়ভার আপনার। মাথা আপনি ঠিক রাখতে পারেন না, এজন্য আপনার এই অবস্থা। ওকে, এখন আপনাদের কাছে কোশ্চেন, ইথানল শনাক্তকরণ করা যায় কিভাবে? আপনি সাধারণভাবে কোশ্চেন শিখছেন, কিভাবে আপনি ইথানল শনাক্তকরণ করবেন। সাধারণ কোশ্চেন সাপেক্ষে আপনি যে ইথানলকে শনাক্তকরণ করতে যাবেন, কোন কোন পদ্ধতি আপনি এখানে অনুসরণ করবেন? টলেন বিকারক, ফেলিং দ্রবণ, রাইমার টাইমেন পরীক্ষা এবং আয়োডোফর্ম পরীক্ষা, সবগুলো দ্বারা আপনি একটা জিনিস শিখেছেন কি, টলেন বিকারক, ফেলিং দ্রবণ এগুলো অ্যালডিহাইডের জন্য যায়, রাইমার টাইমেন তো ডেফিনেটলি যাবে না, তার মানে আপনার আয়োডোফর্ম টেস্ট। এখন এটার রিজন কি? ইথানলে একটা CH3 মূলক আছে এবং তার সঙ্গে OH অ্যাড আছে। CH3O এই যে জিনিসটুকু আছে, এতটুকুর কারণেই হচ্ছে তার আয়োডোফর্ম টেস্টটুকু সে সুন্দরভাবে দিতে পারবে। এটা আপনার জন্য মুখস্থ, ইথানল আয়োডোফর্ম পরীক্ষা দিবে, আপনি পরীক্ষা আসবে নয় এটা আসবে। ওকে, একজন মহামান্য ব্যক্তি বলছেন, আন্নাফি অর্গানিক কিছু পারি না, একাডেমিকেও পড়ি নেই। আপনারা এইচএসসি লাইফটুকুতে নিজেদের যে ক্ষতিটা আপনারা করছেন, এবং তার জন্য অধিকাংশ ক্ষেত্রেই আপনাদের পাশাপাশি আপনারা যাদের গাইডলাইনে ছিলেন তারাও এখানে একটু একটু দায়ী, আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা মনে করি। কারণ তারা আপনাদেরকে শিখাইছেন যে অর্গানিক না পড়লেও আপনারা বোর্ডে একটা ভালো রেজাল্ট বা A+ আপনারা নিয়ে আসতে পারবেন। সো এখন আসলে যেটা হয়ে গেছে এটা তো আর আপনি আর শুধরাইতে পারবেন না। যাক, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াতে প্রধান উৎপাদ কোনটি? এখন এই যে আপনাকে আমি একটা বিক্রিয়ার কথা বলতেছি, আপনি আনসার পরে দেন, আগে এটা বুঝেন। আপনারা আমি নাম বলতেছি হফম্যান ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন মানে কি? কমে যাওয়া। হফম্যান একটা বিক্রিয়া বা একটা প্রস্তুতকারকের নাম। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াতে আপনি অ্যামিন প্রস্তুত করেন। এই জিনিসটা আপনার মাথায় যখন সেট আছে, তার মানে আপনি বুঝে ফেলতে পারবেন যে আমি আলটিমেটলি এখান থেকে অ্যামিন পাবো। আপনার অ্যামিন কোন জায়গায় আছে? এইখানে আছে, অ্যান্সার শেষ। যেমন অলরেডি অ্যান্সার দিয়েছি, আমি কোশ্চেন পড়ার আগে আপনার অ্যান্সার দিয়ে দিচ্ছেন। এই কোশ্চেন তো ভাই পরীক্ষায় আসছে, তার মানে আপনার এই কোশ্চেনটাই অন্যভাবে যদি আপনার পরীক্ষা আসতে পারে, আপনারা বিক্রিয়া দিবে। হফম্যান ডিগ্রেডেশন কেন বলা হয়েছে? একটা কার্বন সংখ্যা কমে যেতেছে, আপনাকে বিক্রিয়া দিয়ে বলতে পারে যে এটা কোন বিক্রিয়া? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। এখন আপনি যদি এগুলাও না পারেন, বা যিনি হৃদয় নামে একজন যিনি কোশ্চেন করছিলেন যে এগুলো তো সব পারি, পরীক্ষায় তো আসে না, তো পরীক্ষায় না আসলে আপনি এগুলো কোত্থেকে পাইছেন? একটা দুইটা কোশ্চেন তো আর আপনার টোটাল এক্সাম জাজমেন্টের জন্য আসবে না, একটা দুইটা কোশ্চেন হবেই আপনাদেরকে আটকে দেওয়ার জন্য। ওগুলো দিয়ে আপনাদের পজিশনটাকে তারা ডিফার করে ফেলে, যে কে অ্যাকচুয়ালি একদম টপ লেভেলের, কে মিডিয়াম লেভেলের, আর কোনগুলা আসসালামু আলাইকুম মানে বিদায় করে দিবে। 0.1 নর্মাল HCl দ্রবণের মোলারিটি কত হবে বলেন? 0.1 নর্মাল H2SO4 HCl না, H2SO4 এর জন্য তার কনসেন্ট্রেশন আপনি কত বলতে পারবেন বলেন? সূত্র কি? সূত্র হচ্ছে আপনার, যখন আপনি ঘনমাত্রা পাচ্ছেন এবং মোলারিটি আপনি নিয়ে কাজ করবেন, তখন আপনি বলতে পারবেন যে আপনার নর্মালিটি N ইজ ইকুয়াল
ঘনমাত্রা ইনটু তার তুল্য সংখ্যা, শেষ। আপনাকে আমি কি দিয়ে দিছি, মোলারিটি বের করতে বলছি, তার মানে S ইজ ইকুয়াল N/E। আপনার N এর ভ্যালু কত, 0.1, 0.1। সালফুরিক অ্যাসিডের জন্য আপনার তুল্য সংখ্যার মান কত, 2, তার মানে 1/20। দেখেন খুঁজে বের করেন 1/20 কোথায় আছে, বা M/20 যেটা, এটা তো আমাদের মোলারিটি, এই যে M/20। এই যে আব্দুল ওয়াহেদ সুন্দরভাবে বলে দিয়েছেন সি। ওকে, নেক্সট, নিচের কোনটি ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হবে না, বলেন। এটা একদম ডিরেক্টলি মুখস্থ, আমি কোনো গবেষণা আপনার এখানে চালাইতে পারবো না। বলেন, আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনার অ্যান্সার দেন, বলেন কোনটা। বলেন বলেন বলেন, এরপর আরো আছে। সি সাইট্রিক অ্যাসিড বলছেন, বি মারুফা ইসলাম নীল, মারিয়া আক্তার মিম, বি মিথানল। ওকে ফাইন, মিথানল কেন? কারণ আপনাদের বইতে ছোট্ট লাইনে সুন্দর করে বলে দেওয়া মিথানল বিষাক্ত, কথা শেষ। মিথানলকে আপনি জীবনেও প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করতে পারবেন না, তার তুলনায় আপনি ইথানল পারবেন। সাইট্রিক অ্যাসিড, সরবিক অ্যাসিড, এমনকি আপনি অন্যান্য যেই অ্যালকোহল, যেমন ইথাইল অ্যালকোহলকে আপনি বলতে পারেন, এটাও কিন্তু একটা ভালো মানের প্রিজারভেটিভ হিসেবে কাজ করতে পারে, লবণ, চিনি, এগুলো সব। কিন্তু কখনো আপনি মিথানল পারবেন না, কারণ এই জিনিসটা বিষাক্ত। নিচের কোন যৌগটি উভয় ধর্মী অক্সাইড? এবার বলেন। তার মানে আপনার কোশ্চেনের টপিক এবার কোন জায়গাতে গেছে, অক্সাইডের ক্লাসিফিকেশনে। আপনাদের ফার্স্ট পার্টের চ্যাপ্টার 3, সেখানে যখন আপনি অক্সাইড পড়তে গেছেন, অক্সিজেন এবং সালফার নিয়ে কাজ করছেন, তখন সেখানে আপনাকে অক্সাইডের ক্লাসিফিকেশন পড়াইছে। অম্লীয়, ক্ষারকীয়, উভধর্মী, নিরপেক্ষ, পার অক্সাইড, সুপার অক্সাইড, সাব অক্সাইড, পলি অক্সাইড। এই যে আমি নামগুলো বললাম, মুখস্থ পারেন? এখন যদি না পারা থাকেন, অ্যান্সার আপনার পক্ষে দেওয়া সম্ভব না, সোজা সাপটা হিসাব। এবং আমাদের মধ্যে সবচেয়ে ট্রেডিশনাল কোশ্চেনটা হচ্ছে কোনটি উভধর্মী অক্সাইড। কেন? কারণ আপনি অ্যালুমিনিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড 9 থেকে পড়া শুরু করছেন, যারা উভধর্মী অক্সাইড। বাট এবার একটু ডিফারেন্ট আসছে, সেটা কি? অ্যান্সার হবে এইটা। এবার আপনি আমারে বলেন যে আপনি কেমনে বুঝলেন এইটা? আপনি যেটা দাগ দিচ্ছেন, দাগ দেওয়ার রিজন কি? রিজন একটা আছে, খুব সুন্দর রিজন। আপনি যখন কোনো একটা অক্সাইড নিয়ে কাজ করেন, তখন পেরিয়ডিক টেবিলের বামে যেগুলো কাজ করবে, বামের গুলো হয়ে যাবে কি, সেগুলো হচ্ছে আমাদের জন্য অম্লীয় নাকি ক্ষারীয়? ক্ষারীয় মাত্রা। কেন? বামের গুলো ক্ষারীয়, বাম থেকে যত ডানে যাবে তত সে অম্লীয় হওয়া আচরণ করবে। যেমন সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো সব হচ্ছে আমাদের অম্লীয় অক্সাইড। একমাত্র সি, এইটা হবে আমাদের উভধর্মী, মানে সে অম্লীয় ক্ষারীয় উভয় ধর্মই প্রকাশ করতে পারবে। কেন? গ্রুপ নাম্বার 13 এর এলিমেন্ট সে। এক্সাম্পল অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড দিলে আপনি বুঝা ফেলতেন তাড়াতাড়ি, এই কারণে টিচার করছেন কি, অ্যালুমিনিয়ামটা না দিয়া ঠিক তার উপরেরটা বোরন নিয়ে কাজ করছেন, বোরনের অক্সাইডটা দিছেন। ওকে, সুন্দর, এই যে সবাই উত্তর দিয়ে দিচ্ছেন। 0.001 মোলার HCl দ্রবণের পিএইচ এর মান কত? অ্যান্সার দেন, বলেন তাড়াতাড়ি, সময় নষ্ট করেন না। এগুলা এই টাইপের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে আপনার 30 সেকেন্ডে। আপনারা যেমন ভাবেন, ভাবতে গেলে তো 1.5 মিনিট লাগাই দেন। বলেন 0.001 মোলার HCl দ্রবণের পিএইচ এর মান কত হবে? অপশন এ বলছেন 3। কেন? আপনি সবার শেষে পাইছেন 1, আপনারা টেকনিক্যালি মুখস্থ করা দেওয়া আছে এবং দশমিকের পরে আছে 3 ঘর, 1 2 3, তার মানে আপনার অ্যান্সার 3, শেষ। কোনো চিন্তা ভাবনা, কোনো ভাবাভাবি আর কোনো কিছু এখানে নাই। ওজোন স্তর কোথায় থাকে বলেন? ওজোন স্তর কোথায় থাকতে পারে বলে আপনি মনে করেন? ডেফিনেটলি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে না? নো আন্নাফি, আপনি এই যে প্রথম দুইটাতে আপনারা কট খেয়ে গেছেন, ধরা খাইছেন। কিরকম? আপনারা সি আর ডিতে হাতি দেন নাই। কেন? আপনারা নিজেরাও জানেন যে এটা না, শুধুমাত্র নামের একটু এদিক সেদিক হওয়ার কারণে আপনারা এইখানে এ এবং বি এই দুইটাতে বেশি পরিমাণ কনফিউজড হন এবং অধিকাংশ পরিমাণটা স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে বিধে আপনি এটা অ্যান্সার দাগাইতে বাধ্য। এমন না যে ট্রপোস্ফিয়ারে থাকে না, কিন্তু ট্রপোস্ফিয়ারের তুলনায় এই স্ট্র্যাটোস্ফিয়ারে তার ওজোন স্তরের পরিমাণটা যথেষ্ট পরিমাণের বেশি থাকে। ফর দ্যাট আপনার অ্যান্সার দাগাইতে হবে কি? স্ট্র্যাটোস্ফিয়ার। মনে থাকে জানো, গন্ডগোল লাগান না, পরে আবার প্রয়োজনে একটু বেশি পরিমাণ করে মুখস্থ করে রাখেন। এবার দুটা যৌগ আপনাকে দেওয়া আছে, আশা করতে পারি যৌগ দুইটা আপনারা স্পষ্টভাবে দেখতে পারতেছেন। আপনার কাছে জানতে চাওয়া হয়েছে এরা কোন টাইপের সমানতা আপনাকে প্রদর্শন করতেছে।
কোন টাইপের সমানতা, দ্যাট মিনস আপনার টপিকটা কিসে ঢুকছে, সমানতাতে। সমানতা কয় প্রকার? দুই প্রকার, গাঠনিক সমানতা, ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। এটা অন্য সমানতা চলে গেছে, তার মানে গাঠনিকের মধ্যে আছে। গাঠনিকের প্রকারভেদ হচ্ছে 5টা: শিকল সমানতা, তারপর আমাদের অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, টটোমারিজম, মেটামারিজম। সবার আগে টটোমারিজম, মেটামারিজম বাদ, এবং আমাদের অন্য যে সমানু শুরুতে বলছিলাম শিকল সমানু, সেটাও বাদ। আমাদের অপশন মাত্র কয়টা বাকি? দুইটা, একটা অবস্থান আর একটা কার্যকরীমূলক। কার্যকরীমূলক সমানতায় আপনি শিখছেন কার্যকরীমূলক চেঞ্জ হয়। এখন আপনার কাছে কোশ্চেন, এখানে কি মূলক চেঞ্জ হয়েছে? এখানে আপনার ইথার এবং এখানেও আপনার ইথার সেম, তার মানে আপনার কার্যকরীমূলক সেম, কার্যকরীমূলকের পজিশন চেঞ্জ, তার মানে এটা হবে কি? অবস্থান সমানতা। এবার কোশ্চেন কেমনে অ্যান্সার বের করছেন দেখছেন? কার্যকরী হবে হুমায়রা চৌধুরী, আপনার কনফিউশন ক্লিয়ার হয়েছে? আপনি একটা ছোট্ট করে ভুল অ্যান্সার দিয়ে ফেলছেন। ভুলটা এখানে হয়েছেন মানানসই, কেউ কিছু আমরা মনে করব না, কিন্তু অনুগ্রহ করে দয়া করে এই ভুলটা এক্সাম হলে করে দিয়ে আসেন না। আপনার 1 মার্কস পাওয়া না পাওয়া মানে কিন্তু আপনার ওইরকম আমরা বলি না, আমাদের ধর্মীয় দিক থেকে পুলসিরাত পার হওয়ার মতো আপনার চান্স পাওয়া না পাওয়াটাও ডিটারমিনেশন হয়ে যেতে পারে। সুতরাং সাবধান। কার্যকরীমূলক সমানতা মানে হচ্ছে কার্যকরীমূলকের পরিবর্তন হয়, আর অবস্থান সমানতা মানে হচ্ছে কার্যকরীমূলক সেম হয়, তার কার্যকরীমূলকের পজিশনটা চেঞ্জ হয়। এখানে কার্যকরীমূলকের পজিশন চেঞ্জ হয়েছে, এই কারণে এরা অবস্থান সমানতা হিসেবে কাজ করবে, নট কার্যকরীমূলক সমানতা। হুমায়রা, এবার ক্লিয়ার হয়েছে? আবার সমানতার মধ্যে কার্যকরীমূলক সমানতা এবং অবস্থান সমানতাতে আপনি ধরা খাইতে পারেন সবচেয়ে বেশি। কার্যকরীমূলক সমানতা মানে দুটো সমানতার মধ্যে কার্যকরী মূলকের পরিবর্তন হবে, আর যখন আপনি অবস্থান সমানতা নিয়ে কাজ করবেন তখন কার্যকরী মূলকের অবস্থানগত পরিবর্তন ঘটবে। কার্যকরী মূলক সেম, ইথার, তার পজিশন আগে ছিল হচ্ছে 2 নম্বর কার্বনের পরে, এখানে 1 নম্বর কার্বনের পরে, তার মানে তার পজিশনটা চেঞ্জ হয়েছে। এবং আরেকটা জিনিস আপনি মুখস্থ রাখতে পারেন, যারা যারা অবস্থান সমানতা আপনাকে দেখাইতে যাবে তারা হচ্ছে আপনার অ্যালকোহল, তারা হইতে পারে আপনার দ্বিবন্ধনযুক্ত কোনো কাঠামো, কিংবা আপনার কিটোন, কিংবা ইথার। এটা আপনার টেকনিক্যাল হিসাবে একটুখানি মাথায় রাখতে পারলে ভালো, যদি রাখতে পারেন। ওকে, লাস্টের দিকে একজন একটা কথা বলছেন, এটা এক প্রকারের মেটামারিজম। শোনেন, কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী আপনি মেটামারিজম বলছেন, আমার তাতে কোনো সমস্যা নাই। অনেক স্টুডেন্ট আপনাদের সাথে যারা এখানে ক্লাস করতেছেন তাদের কিন্তু এটা অবস্থান সমানতা বুঝতে গিয়ে দম বের হয়ে গেছে। আপনি যখন ফট করে এখানে একটা মেটামারিজম বলে বসেন, ওরা কিন্তু ভাইবা নিব কি, আয় হায় আমি তো কিছুই পারি না। অ্যাটলিস্ট আপনার মন্তব্য দিতেই পারেন, কোনো সমস্যা নাই, তবে একটু রয়েছে। অ্যানিলিনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা যদি আমি নাইট্রেশন করি, তাহলে ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমি এখানে কি পাবো? এখন আপনি বলেন, গাঢ় নাইট্রিক অ্যাসিড আনছেন, তার মানে আপনি এখান থেকে নাইট্রোমূলককে টান দিছেন। আপনার কাছে কোশ্চেন, নাইট্রোমূলক কোন নির্দেশক, অর্থপ্যারা নাকি মেটা? আপনারা সবাই এক বাক্যে অ্যান্সার দিবেন যে ভাইয়া মেটা নির্দেশক। কেন? কারণ আপনি মুখস্থ করে ফেলছেন, এবং আপনাদেরকে আমি মানে গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের ডেফিনেটলি এটা মুখস্থ করতে হবে যে নিম্নোক্ত কোনটি অর্থপ্যারা নির্দেশক বা নিম্নোক্ত কোনটি মেটা নির্দেশক। এখন মেটা নির্দেশকের মধ্যে কি আছে? নাইট্রো। ঘুরে ফিরে আপনি এখন বাইর করেন মেটা নাইট্রো অ্যানিলিন কোথায় আছে, এই যে মেটা নাইট্রো অ্যানিলিন। আপনার অ্যান্সার শেষ, একদম সিম্পলেস্ট ওয়েতে, বিক্রিয়া করবেন না, ভাববেন না, আপনার টেকনিক্যাল ওয়েতে আপনি এখানে আগাবেন। অ্যান্সার সি, সুন্দরভাবে দিয়ে দিচ্ছেন, থ্যাংক ইউ। অ্যালকিনের সাথে পারক্সাইডের উপস্থিতিতে জুট বিক্রিয়ার ক্ষেত্রে মার্কনিকভ নিয়মের ব্যতিক্রম ঘটে শুধুমাত্র। আপনার এই টপিক কোথায় নিয়ে আমি ইনপুট দিছি? মার্কনিকভ নীতি। কে? অ্যালকিন দেয়। আপনার কাছে জানতে চাইছি, অ্যালকিনের সাথে পারক্সাইডের উপস্থিতিতে জুট বিক্রিয়ার ক্ষেত্রে মার্কনিকভ নিয়মের ব্যতিক্রম ঘটে কার মাধ্যমে? মানে বিপরীত মার্কনিকভ নীতি কখন হয়? যখন আপনি পারক্সাইডের সঙ্গে কি ব্যবহার করেন? হাইড্রোজেন ব্রোমাইড, অ্যান্ড দিস হাইড্রোজেন ব্রোমাইড। কোশ্চেন বুঝছেন এবার? মানে আপনি মার্কনিকভ নীতি যে করতেছেন সেটা তো হাইড্রোজেন ব্রোমাইডের সঙ্গে দিচ্ছেন, নট ক্লোরাইড। এবং তখন আপনি যখন পারক্সাইডটা ব্যবহার করেন তখন সেটা বিপরীত মার্কনিকভ নীতি হয়ে যায়। এই জন্য তারা জানতে চাইছে যে কোন অ্যাসিডটা এখানে কাজ করে, এবং অবশ্যই আপনি বলবেন HBr। একটু ক্রিটিক্যাল ওয়েতে তারা টান দিছে, বুঝতে যেন কষ্ট না হয়। কোশ্চেন আরও বাকি, আরও বাকি, অনেক বাকি। অ্যানাদার ওয়ান, অতিবেগুনি রশ্মি অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য কি? বলেন, অ্যান্সার দিতে পারবেন? এনিওয়ান? অতি বেগুনি রশ্মি অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য কত? মনে করেন আপনি মুখস্থ পারেন না, আমি আপনাদের পক্ষ নিয়ে এবার বলি।
আপনি এখানে খেলাটা খেলবেন কিভাবে? আপনি মুখস্থ জানেন না। মুখস্থ যে জানেন না, আপনি জানেন যে লাইম্যান সিরিজ নিয়ে আপনি যে এত আলোচনা করতেছেন, এই লাইম্যান হচ্ছে আপনার কি ইউভি রেডিয়েশনের, ইউভি রে তারা শো করে। লাইম্যান থেকে যখন আপনি বামারে আসছেন তখন আপনি বলতে পারতেছেন সেগুলো ভিজিবল। এবং আপনাদের মধ্যে এমন কেউ আশা করি নাই যে আপনি এটা বলবেন না যে আপনি তার রেশিওটা বা তার রেঞ্জটা মুখস্থ করেন নাই। 380 থেকে 780 ন্যানোমিটার, এরপরে আরো বাড়ছে। তাহলে আমার কোশ্চেন, এটার ভ্যালুর থেকে আরো কম হবে না ইউভি? তার মানে 380 পর্যন্ত খোঁজেন। 380 পর্যন্ত কই আছে? 1 নম্বরই 10 থেকে 380 পর্যন্ত অ্যান্সার শেষ। টেকনিক বুঝছেন? মুখস্থ পারা এক জিনিস, আপনি অ্যান্সার এক দাগায় দিচ্ছেন। মুখস্থ পারেন না, সিস্টেম অন্য দিক দিয়ে অ্যাপ্লাই করবেন। তবে সাবধান, অ্যাপ্লাই করতে গিয়ে যেন আবার ভুল না হয়। ওকে, মাতৃদুগ্ধের পিএইচ এর সীমা কত? এইবার আমি কোনো কিছু বলবো না, এবার আপনাদের হাতে আমি ছাড়লাম। এটা মুখস্থ, ফার্স্ট পার্ট চ্যাপ্টার 4। মাতৃদুগ্ধের পিএইচ এর মান কত বলেন? এনিওয়ান? এনিওয়ান? এই যে মুশফিকুর রহমান একজন সি বলতেছেন 6.6 থেকে 6.9, আরেকজন বলছেন এ। আচ্ছা, সবার শুরুতে একজন হচ্ছেন ভুলবশত মনে হয় এ বলে ফেলছিলেন। যাই হোক, অ্যান্সার হচ্ছে আমাদের সি 6.6 থেকে 6.9। ভাই এগুলা যেন একটু মুখস্থ রাখেন, কারণ এখানে আমি আপনি কিচ্ছু করতে পারবেন না, এটা সব টোটালি আপনার ব্রেনের উপরে। আমরা বলতে পারবো যে ভাই মুখস্থ করেন মুখস্থ করেন, বাট অ্যান্সার কিন্তু দাগাইতে হবে আপনার। মুশফিকুর রহমান জিম, আমারে সরি বলছেন, মাইনা নিতে পারি। আপনার এমসিকিউ ওই মার্কশিটটা কি আপনার সরি মানবে? মানবে না তো। সুতরাং একটু সাবধান। নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? নাও এবার হচ্ছে আপনার কনসেপ্টের খেলা। জ্যামিতিক সমানতা মানে কি? সিস্টান সমাণু। সিস্টান সমাণু কারা দিবে? প্রথম শর্ত দ্বিবন্ধনযুক্ত যৌগ হইতে হবে। খোঁজেন কই আমার দ্বিবন্ধন আছে, কই আপনার দ্বিবন্ধন আছে? আপনার দ্বিবন্ধন এই এ তে আছে, আপনার এই দ্বিবন্ধন এই ডি তে আছে। এবার আপনার হাতে আমি ছেড়ে দিলাম, আপনি এ আর ডি কোনটা দাগ দিবেন। এর মধ্যে যে টেকনিক্যাল মাথা খাটায় ফেলাইছে সে অলরেডি বলে দিবেন কি ভাইয়া এইখানে এই ডাবল বন্ড কার্বনের এই পাশে হচ্ছে হাইড্রোজেন আর হাইড্রোজেন, তার মানে এডিটে চেঞ্জ করে কোনো লাভ হবে না, তার মানে আমার এটা অ্যান্সার হবে না, এটা চোখ বন্ধ করে অ্যান্সার শেষ। মানে আপনি সময় কত বাঁচাবেন আপনার অন্যান্য সাবজেক্টের থেকে। এই সাবজেক্টের আপনার বেসিক যত ক্লিয়ার, আপনি কিন্তু সময় বাঁচায় ফেলবেন তত তাড়াতাড়ি। বায়োলজি মুখস্থ, ম্যাথ করতে হবে, ফিজিক্সের ক্যালকুলেশন করে আপনার অ্যান্সার দিতে হবে, বাট এটার বেলায় আপনার একদম অ্যাকুরেট, মাথায় আছে অ্যান্সার আছে, মাথায় নাই আসসালামু আলাইকুম, খোদা হাফেজ বাংলাদেশ। নেক্সট, বেনজিন চক্রে মেটা নির্দেশক। ভাই এইটার প্রশ্ন পড়ার দরকার নেই, আপনার উত্তরকে নাইট্রোমূলক শেষ। এখন দেখেন আপনি এই টপিকটা কই থেকে বাইর করছেন বলেন? আপনার কাছে আমি কোশ্চেন ছেড়ে দিলাম যে ভাই আপনি বলেন আমাকে এটার অ্যান্সার আপনি কোত্থেকে বের করছেন। অ্যান্সার হচ্ছে আপনি মুখস্থ করছেন। নিম্নোক্ত কোনটি মেটা নির্দেশক, নিম্নোক্ত কোনটি অর্থপ্যারা নির্দেশক, কিছুক্ষণ আগে বলছি। অ্যান্সার কি? নাইট্রোমূলক শেষ। আচ্ছা, আব্দুল ওয়াহিদ বি 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 বি। ভাই এতগুলা বি বললে তো সমস্যা হয়ে গেল তো। বি বি বিবি মানে বিবি বিবি। এখন বিবি মানে তো আবার বাংলায় অন্য কিছু বোঝায়। এখন আপনারও কি দুইখানা বিবি? কোন পরমাণুর ইলেকট্রনিক কনফিগারেশন যদি হয় আর্গন? আর্গন মানে আমাদের 18টা, তারপরে আপনার বলে দেওয়া আছে 3d2, তারপর আপনার বলে দেওয়া আছে 4s2। 18 2 20, 20 2 কত? 22। তার মানে সেটা ডি ব্লক এলিমেন্ট। যেহেতু ইলেকট্রনিক কনফিগারেশন D1 থেকে D9 এর মধ্যে, তার মানে সে একটা অবস্থান্তর। সুতরাং আপনার অ্যান্সার শেষ, সে একটা অবস্থান্তর মৌল হয়ে গেছে। বেনজিন থেকে নাইট্রোবেনজিন প্রস্তুতির জন্য অত্যানুকূল তাপমাত্রা কত? এনিওয়ান প্লিজ বলেন, এই কোশ্চেন বলেন। বেনজিন থেকে নাইট্রোবেনজিন প্রস্তুতির জন্য আপনি কত ডিগ্রি সেলসিয়াস হিসেবে ধরে কাজ করবেন? এটার উত্তর এখন আমি দিব না, আপনাদের জন্য এটা একটু কষ্টকর, পারেন না। ওকে, এবার আপনি শোনেন। টেম্পারেচার ইউজুয়ালি পরীক্ষায় আসে না, ইউজুয়ালি, তারপরও চলে আসছে।
তার মানে প্রথম ধরা আপনি খেয়ে গেছেন। টেকনিক্যাল হিসাবে আপনি যে বেনজিন থেকে নাইট্রোবেনজিন বানাইতে গেছেন, তার মানে এই টোটাল প্রসিডিউরের স্টার্ট আপ হচ্ছে TNB, ট্রাইনাইট্রোবেনজিন প্রস্তুতি। এবং ট্রাইনাইট্রোবেনজিন প্রস্তুতির জন্য আপনার স্টার্ট আপ টেম্পারেচার 60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ে যেতে হবে। কিছু কিছু বইতে আপনাকে বলে দেওয়া আছে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনি বলেন এখান থেকে কি আছে, আপনার রেশিওর মধ্যে এসে কোনটা ঢোকে? 63। আপনার অ্যান্সার 63। একজন যদিও বলে দিয়েছেন 63। পানিতে কোন আয়নের পরিমাণ বৃদ্ধি পেলে মাছের শ্বাসকার্য বাধা পায়? মুখস্থ ভ্যালু বলেন কোনটা? এনিওয়ান? আচ্ছা বলেন। অ্যালুমিনিয়াম। ওকে, মানলাম। আর কেউ? অ্যালুমিনিয়াম, তাজুল, আলফা আক্তার স্বর্ণা, একজন পটাশিয়ামে গেছেন। এবার আসেন, পানির বিশুদ্ধতার মানদণ্ড কয়টা? 6টা। পিএইচ, খরতা, বিওডি, সিওডি, টিডিএস, ডিও। এর মধ্যে ক্যালসিয়াম যদি আপনার পানিতে থাকে, সেখানে সে খরতা বৃদ্ধি করে মাত্রা গুণে, বহু গুণে। ফলাফলস্বরূপ মাছের শ্বাসকার্য অনেক পরিমাণ বাধাপ্রাপ্ত হয়। আপনার অ্যান্সার ক্যালসিয়াম। এই যে একজন কেবল, এই যে দুইজন হইল, MSI নবাব, শান্ত তালুকদার, এরা আপনারা এখন অ্যান্সার দিতে পারছেন। বেনজিন বলয়ে যদি 2টা প্রতিস্থাপক থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কয়টা সমানুতা তৈরি করতে পারবেন বলেন? বেনজিন বলয়ে 2টি প্রতিস্থাপক যুক্ত থাকলে কয়টা সমানু সম্ভব? 3টা। এটা আমার কথা না, এটা আপনার বইতে, কবির স্যারের বই, হাজারি স্যারের বই, সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে স্পষ্ট, যখন বেনজিন পড়াইছে একদম স্পষ্ট করে ওই জায়গাতে বলে দেওয়া যে যদি আমাদের সেখানে কয়টা থাকে মূলক? 2টা, তাহলে আপনি চোখ বন্ধ করে সেখান থেকে 3টা সমানক বের করতে পারবেন, তার পজিশন চেঞ্জ করে করে। কোনটি তীব্র ক্ষারধর্মী অক্সাইড? উত্তর দিতে পারবেন? কিছুক্ষণ আগে আপনারা আমি কনসেপ্টটা পড়াই দিছি। বাম থেকে ডানে গেলে কি হবে, উপর থেকে নিচে গেলে কি হবে। উপর থেকে নিচেরটা বলি নাই, বাম থেকে ডানে গেলে কি হবে সেটা বলছি। এখন ব্যাখ্যা দেন, বলেন কোনটা তীব্র ক্ষারধর্মী হবে? 3 নো। তীব্র ক্ষারধর্মী গ্রুপ 1, এইটা এক্সট্রিম বেসিক কন্ডিশন আপনাকে ক্রিয়েট করে দিবে। এটা নাইট্রোজেন, এটা সোডিয়াম, এটা ম্যাগনেসিয়াম, এটা সিলিকন। সো আপনার অ্যান্সার বি। একজন এ বি নিয়ে লাফালাফি করতেছেন আপনারা। এই যে বি, এ বলছেন, হ্যাঁ ঠিক আছে, বলেন টলুইন কোন বিক্রিয়ার মাধ্যমে টিএনটি তৈরি করে? বলেন। বলতে পারবেন? কত? ডেফিনেটলি নাইট্রেশন প্রক্রিয়া, যেহেতু আপনাকে টিএনটির কথা বলা হইতেছে, ট্রাইনাইট্রোটলুইন। ওকে ফাইন। 35। কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? অ্যান্সার দেন। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কে? অ্যান্সার গ্যাস। কোন গ্যাস? কার্বন তো ডেফিনেটলি না, মিথেন হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। সালফার। এবং আপনাকে যদি এখানে সালফার না বলে নাইট্রোজেনেরও কোনো অক্সাইড দেওয়া থাকতো, আপনি নাইট্রোজেন দাগাইতে পারবেন। বেসিক্যালি সালফারের অক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড, এই দুটো হচ্ছে অ্যাসিড রেন তৈরি করার জন্য দায়ী। কোন তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি জীবাণুনাশক হিসেবে কাজ করে বলেন? এইটা আপনাদের জন্য মোটামুটি একটু কঠিন থেকে কঠিনতর অবস্থার দিকে চলে গেছে। সো আই থিঙ্ক এই জায়গায় আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ ইফেক্টিভ আমার হিসাব মতে। এখন দেখি কি দাগাইছেন বা কি অ্যান্সার দিতে পারবেন আপনারা, বলেন কোন তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি জীবাণুনাশক হিসেবে কাজ করতে পারে? মানে সবগুলাই ইউভি মিন করতেছে, যেহেতু আপনার সবগুলাই কি 380।
এই 380 আপনাকে নিচে নিয়ে কাজ করতেছে, 240 থেকে 280, 270 থেকে 360, 280 থেকে 380, 300 থেকে 320। এর মধ্যে আপনার অ্যান্সার, এটা মুখস্থ। জীবাণুনাশক হিসেবে আমরা 240 থেকে 280 ন্যানোমিটার হিসেবে কাজ করতে পারবো, এটা মুখস্থ। 240 থেকে 280, হ্যাঁ। মানে একজন কোশ্চেন মার্ক দিচ্ছেন, তাজুল ইসলাম, আপনি কোশ্চেন মার্ক দিচ্ছেন, তার মানে আপনি কনফিউজ ছিলেন, হোয়াট এভার। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের শক্তিমাত্রা মোলার ঘনমাত্রায় কত? ভাই এইটা বাংলাদেশের যতগুলা মনে করেন বোর্ড এক্সাম আছে, ভর্তি পরীক্ষা আছে, কোনো জায়গাতে বাকি নাই। শতকরা থেকে আপনি কিভাবে মোলারিটিতে কনভার্ট করবেন, শতকরা থেকে মোলারিটিতে, একদম আপনার জন্য ডিরেক্ট সূত্র, পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই তার মলিকুলার ওয়েট। কথা বুঝছেন কেমনটা লাগে? পার্সেন্ট আপনাকে কত দেওয়া আছে? 5 ইন্টু 10 ডিভাইডেড বাই তার মলিকুলার ওয়েট কত? 106। বলেন এবার হিসাব মিলে, m 5 ইন্টু 10 ডিভাইডেড বাই 106, এবং আপনি ক্যালকুলেশন করে সেখানে অ্যান্সার পাবেন 0.47 সামথিং কিছু একটা। এখন বলেন হিসাব মিলে? মিলে না তো। কেন মিলে না? কারণ আমি যে আপনাকে এখানে 106 বসায় দিছি, এখানে 0.47 কার জন্য? যদি আপনি সোডিয়াম কার্বনেটের জন্য কাজ করেন। এই যে আমি আপনাকে কাজটা এখানে সুন্দরভাবে করে দিলাম, আপনি কেন ধরা খাইছেন? ধরা খাইছেন আপনি সোডিয়াম কার্বনেটের ভ্যালু বসাইছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনার বসাইতে হবে কার ভ্যালু? সোডিয়াম হাইড্রোক্সাইড। সেটা কত? 40। সো 5 ইন্টু 10 ডিভাইডেড বাই 40, ক্যালকুলেশন করার পরে 1.25। দেখেন এবার 1.25 কোথায় আছে? দিস বি অ্যান্সার। জি 40 হবে। 106 সোডিয়াম কার্বনেট হিসেবে দেখানো, এবং আপনাদের সবাইকেই সোডিয়াম কার্বনেট হিসেবে প্র্যাকটিস করানো হয়েছে সবচেয়ে বেশি। 250 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? অ্যাগেইন সি ইজ ইকুয়াল 1000 W ডিভাইডেড বাই M ইন্টু V। দ্যাট মিনস আপনার W ইজ ইকুয়াল টু CMV ডিভাইডেড বাই 1000। এবার আপনি ক্যালকুলেশনে সব মান বসান। আপনার সি এর ভ্যালু হচ্ছে 0.1 ইন্টু মলিকুলার ওয়েট সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 40, এবং আপনাকে ভলিউম দেওয়া হচ্ছে 250 ডিভাইডেড বাই 1000। ক্যালকুলেশন শেষ করে এবার আপনি যা অ্যান্সার এখানে বের করতে পারেন। অ্যান্সার কত আসবে? 1 গ্রাম। বি করে ফেলছেন। এই যে আপনি এতগুলো প্রসিডিওর যে বারবার দেখতেছেন, শিখতেছেন, এগুলো সব কিছুর উপর ডিপেন্ড করে আসতেছে। সব কিছু আপনার কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী। একজন শুরুতে কোশ্চেন করছিলেন যে এগুলো তো পারেন, ঠিক আছে, এমনও তো হইতে পারে যে আল্লাহর রহমতে আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে, এগুলার প্যাটার্ন অনুযায়ী পরীক্ষার লেগে পেয়ে গেছেন, তখন কি আমার 1 কেজি মিষ্টি বেশি কিনা খাওয়াবেন, নাকি আমাদের আসপেক্টের অফিস রুমে এসে আমাদেরকে বলবেন যে স্যার আপনাদের ক্লাস করে হচ্ছে এখান থেকে কমন পাইছি, আপনাদেরকে হচ্ছে গিয়ে মিষ্টি খাওয়াই গেলাম, আপনারা চান্স পাইলেই খুশি। আচ্ছা, এটা একটুখানি হচ্ছে উল্টা পাতিলের মতো হয়ে গেছে হালকা। ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয় বলেন? বলতে পারবেন? কোবাল্ট। এটা আসলে হচ্ছে মানে খুব প্রসিদ্ধ একটা কোশ্চেন। এখন এইখান থেকে আপনাকে এটা মানে আমি অ্যান্সারের জন্য আসলে এই কোশ্চেনটা সিলেক্ট করিনি, এটা সিলেক্ট করছি অন্য কারণে। সেটা হচ্ছে আপনি ক্যান্সার চিকিৎসার জন্য কোবাল্ট ব্যবহার করেন, এমনও তো হতে পারে যে আপনাকে আমি হচ্ছে ফসফরাসের ব্যবহার বা আয়োডিনের ব্যবহার এগুলো আমি আপনার কাছে জানতে চাইলাম, তখন আপনি কি অ্যান্সার দিবেন? এটা অ্যাকচুয়ালি আমাদেরকে পড়ানো হয় হচ্ছে আমাদের মানে আমরা যে তেজস্ক্রিয় আইসোটোপগুলো পড়ছি এগুলার ব্যবহার কি। সো যদি কারো ব্যবহারগুলো না পড়া থাকে, আমার মনে হয় যে একটু ব্যবহারগুলো আপনার পড়ে রাখাটা ভালো, আমি মনে করি। আচ্ছা, এটা আপনার একটু প্র্যাকটিক্যাল কনসেপ্টের জন্য চলে আসছে। যাই হোক, PCl5 PCl3, আপনাকে কোশ্চেন করা হয়েছে PCl5 থেকে আপনি যখন PCl3 এগুলো তৈরি করতেছেন, তখন সেখানে কেপি এবং কেসির মধ্যকার সম্পর্ক আপনি কি তৈরি করতে পারবেন বলেন? কোন আইডিয়া আছে? কেপি এবং কেসির সম্পর্ক তৈরি করতে গেলে আপনার দরকার হচ্ছে ডেলেন এর মান। বামে হচ্ছে আমাদের 2টা আছে, ডানে হচ্ছে 1টা আছে। ওকে, এই যে গেল। তাহলে আপনার অ্যান্সার কত আসে এখানে? জাস্ট অনলি 1। তাহলে এখন আপনি বলেন তো, তাহলে সম্পর্ক হিসাব করতে গেলে কেপি ইজ ইকুয়াল কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল এন। তার মানে আপনার কেসি ইন্টু RT। এই যে আপনি পুরোটা জিনিস এখানে সাজাইছেন, পুরোটাই তো সাজাইছেন। আপনার এই সমীকরণ না দিয়ে যদি অন্য কোনো সমীকরণ দেয়, সেটা কি আপনার জন্য কোনো সমস্যা হবে? অবশ্যই না। আম খাওয়াবেন? হুমায়রা চৌধুরী, আপনার বাড়ি কি চাঁপাইনবাবগঞ্জ নাকি রাজশাহী?
বলেন কোন যৌগটি ফেলিং দ্রবণের সঙ্গে লাল অদক্ষেপ তৈরি করে আপনাকে দিবে? কোনটা? হুইচ ওয়ান? একটা এখানে হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড, এটা সিও তার মানে কিটোন, এটা সিএইচও তার মানে অ্যালডিহাইড, এটা CH2OH অ্যালকোহল। কোনটা দিবে? টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ এগুলোর সঙ্গে বিক্রিয়া কারা দিতে পারবে? অ্যালডিহাইড। আপনার অ্যান্সার অ্যালডিহাইড, কথা শেষ। সিএইচও। অ্যাটলিস্ট এটা তো আর বলবেন না যে ভাই সিএইচও মানে যে অ্যালডিহাইড, আমি এটা পারি না। কেউ একজন যে ক্লাসের শুরুতে বলছিলেন যে ভাই অর্গানিক জীবনও পড়িনি, পরের নেই, ঠিক আছে মানলাম, কিন্তু তাই বলে এগুলো যদি মিস করে ফেলান তাহলে তো সর্বনাশ, এগুলো ডাইলট কোশ্চেন। ওকে, সবল অ্যাসিড এবং সবল ক্ষারের প্রশমন তাপের মান কত? এটা একটু ডিফারেন্ট লেভেলের কোশ্চেন, পরে বলতেছি কেন। আপনি আবার এটা ভাবেন না যে আমি আপনাদেরকে হচ্ছে গিয়া মানে ভয় দেখাইতেছি, ভয় না। এই টাইপের একটা কোশ্চেন একবার অন্য একটা ইউনিভার্সিটির এক্সামে আসছিল। এক্সামে কেমন টাইপের কোশ্চেন দিছে, ধরেন আপনাকে অ্যাসিড আর ক্ষার সাজায় দিছে, একটা অ্যাসিড আর ক্ষার দিয়ে তারা বলতেছে এই বিক্রিয়া ডেলিচের মান কত। এখন আপনি বলেন অ্যাসিডটা হচ্ছে ধরেন অ্যাজ ফর এক্সাম্পল HCl, আর আরেকটা অ্যাসিড ক্ষারটা হচ্ছে মনে করেন বেরিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটার বিক্রিয়া করার পরে তার মনে করেন জানতে চাওয়া হয়েছে যে এখানে তার ডেলএইচ এর মান কত, এবং এইখানে তার ডেলএইচ এর মান অ্যান্সার দিতে গিয়া আমরা টের পাইছি যে এখানে অ্যান্সারটা -57.3 না। এখন আপনারা কোশ্চেন পড়তে পারেন কেন? কারণ এই বেরিয়াম হাইড্রোক্সাইড আপনাকে দুইটা হাইড্রোক্সিল সাপ্লাই দিবে, তার মানে HCl থেকে আপনার অ্যাসিড বের করতে হবে, হাইড্রোজেন বের করতে হবে কয়টা? দুইটা। পানি হবে কয় মোল? 2 মোল। প্রতি 1 মোল পানি তৈরি করার জন্য যদি -57.3 লাগে তাহলে 2 মোলের জন্য কত লাগবে? -114.6। অ্যান্সার ছিল -114.6। এটা কয় মোলের জন্য? 2 মোল। 1 মোলের জন্য কত? -57.3। খুঁজে বের করেন -57.3 কই আছে, এটা শেষ অ্যান্সার। ওকে, এবার বয়েলের সূত্র কোনটি? ভাই আল্লাহ, এবার এটা বের করছি কেন জানেন? এটা বের করার কারণ হচ্ছে আপনি পরিবেশ রসায়ন অধ্যায় থেকে যা ফেস করবেন এগুলোর প্রশ্ন দেখলে না আপনার মাথায় ঠাড়া পড়বে। বলেন তো কেন? কারণ হচ্ছে আপনি বোর্ড এক্সামে সৃজনশীল ফেস করতে গিয়ে এদের থেকে যে পরিমাণ ক্রিটিক্যাল লেভেলের কোশ্চেন আপনি ফেস করছেন সেই তুলনায় অ্যাডমিশন এক্সামে এখান থেকে তেমন লেভেলের কোশ্চেন আসে না। টপিক মাত্র 3টা। সেটা কি? একটা হচ্ছে আপনার গ্যাসিয়াস ল, আরেকটা হচ্ছে গিয়ে আপনার পানির বিশুদ্ধতার মানদণ্ড, আরেকটা মাঝখানের হচ্ছে মুখস্থ অংশগুলো। এর বাইরের কিচ্ছু আসে নেই। আপনারা এখানে জানতে চাইছে বয়েলের সূত্র কোনটা? ভাই এটা আপনি যে প্রথম আলোচনা করতে গেছে অয় পারবো P1 V1 = P2 V2 শেষ। এখন আপনারা বয়েলের সূত্র না বলে আমি চার্লসের সূত্র বলতাম, পারতেন। গ্যালুসাকের চাপীয় সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, কিংবা গ্রাহামের ব্যাপন সূত্র। নিম্নের কোনটি সবচেয়ে শক্তিশালী জারক? বলেন অ্যান্সার কি? এবার তো আপনার অ্যান্সার দিতেই হবে, এবার কোনো মাফ নেই। নিম্নের কোনটি শক্তিশালী জারক হিসেবে কাজ করবে? বলেন বলেন, জলদি জলদি, লেট করেন না, লেট করেন না। শক্তিশালী জারক হিসেবে কারা কাজ করবে? যাদের জারণ মান সর্বাধিক। এখন বলেন এখানে জারণ মান কার? এটা হচ্ছে আপনার জন্য হিসাব। আবার ভিন্নভাবেও কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে যে নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড? বলেন। শক্তিশালী অ্যাসিড হলেও HClO4, আর না হইলেও কি হইতো? HClO4। 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের 500 ml দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে? এখন ভাই বলেন তো, বলেন। আপনার কাছেই আমি বললাম যে আপনি যে কোশ্চেনটা এখন ফেস করতেছেন আবার, তাহলে 0.1 C is equal 1000 W divided by M into V। তাহলে আবার আপনি এখানে ইকুয়েশন বসাবেন, ভ্যালু বসাবেন, ক্যালকুলেশন করবেন, একই জিনিস। এবং এগুলা অহরহ ভুরি ভুরি আসছে। কপাল ভালো থাকলে আশা করতে পারি এবারও একখানা পেয়ে যাবেন। মনে হয় না তেমন আপনারা ধরা কোনো জায়গায় খাবেন। লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? এটা সিম্পলেস্ট ওয়েতে একটা টাফ কোশ্চেন আপনারা করে দিছে। কেন? কারণ আপনারা ইউজুয়ালি বিক্রিয়া পড়েন নাই বললেই চলে। আপনারা যে ফার্স্ট পার্টের চ্যাপ্টার 3 চ্যাপ্টারটুকু পড়ছেন ওই জায়গা থেকে সর্বোচ্চ ধরেন আপনাকে ঘাড়ে ধরে আমি সংকরায়ন পড়াইতে পারছি, হাতে কোনো 2-4টা ক্যারেক্টার পড়াইতে পারছি, একটুখানি প্রেশার দিলে আপনারা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এগুলো পড়ছেন। বাট কারে উত্তপ্ত করলে কি পাওয়া যায়, কার বিয়োজন ক্রম কত, কে কোন টাইপের যৌগ তৈরি করবে, এগুলোর কোনো কিছুই আপনারা পড়েন নাই। তার মধ্যে আপনার জন্য এটা মুখস্থ এই জায়গাতে যে সে নাইট্রিক অক্সাইড সে তৈরি করে আপনাকে, নাইট্রিক অক্সাইড আপনাকে সে তৈরি করে দিচ্ছে। NO2।
72 গ্রাম পানির অণুর সংখ্যা কত? যদিও এটা আপনার সেকেন্ড পার্টের কোশ্চেন হিসাবে, আমাদের ফার্স্ট পার্টের হিসাবে, কিন্তু ফার্স্ট পার্টে মনে করেন যা আছে এটি মনে করেন কি ডাইল ভাত, খুবই মনে করেন খুব কম লেভেলের কোশ্চেন একটু। সো আই থিঙ্ক আপনাদের জন্য একটু আর কি কম্বিনেশনে রাখছে, পরের পার্টেও দেখা যাবে কি একটু ঠিকঠাকভাবে ব্যাখ্যা দিব। এই যে আপনি একটা বলতেছেন ধরা খাইলি জৈব যৌগতে খাবো, কেন ধরা খাবেন কেন? ধরা খাওয়ার হিসাব যদি আপনি আগের থেকে রেডি থাকেন তাহলে তো আপনি ধরা খাবেন। আপনার চিন্তা ভাবনা করতে হবে যে যেমনি কোশ্চেন আসুক, যেভাবেই হোক, টেকনিক্যালি হোক, যে কোনোভাবেই হোক, আমি অ্যান্সার দিয়ে আসবো। ওকে ওকে, এখানে আপনারা বলছেন আমি 72 গ্রাম পানির অণুর সংখ্যা কত। এখন আপনি আমারে বলেন, আপনি এটা শিখে ফেলছেন যে 18 গ্রাম H2O, এটার মানে হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অণুর সংখ্যা। এখন আমি আপনাকে দিছি কত? 72। একটু মনে মনে বলেন তো, 18-র কত গুণ 72? বলেন, 4 গুণ। 18 দুগুণে 36, 36 36 কত? 72, তার মানে 4 গুণ। তার মানে এটার সঙ্গে আপনি অ্যান্সারে গুণ দিবেন কত? 4। উত্তর কত হবে? 24 পয়েন্ট সামথিং কিছু একটা ইন্টু 10 টু দি পাওয়ার 23। এবার খুঁজে বের করেন কই আছে আপনার 24, কই আছে? 100%। এই যে একজনে যেমন কনফিডেন্টলি বলছে, এই যে হানিফ খান সুজন কনফিডেন্টলি বলছে যে ডি কনফিডেন্ট, সে এই জায়গাতে আপনাদের সবার কনফিডেন্স এই লেভেলে থাকতে হবে। আর আপনি যদি এখানেই বলেন যে আমি ধরা খামু, তাহলে আপনি পরীক্ষার হলে খালি ধরা না, ধরার পরে যদি আরো কিছু থাকে একদম পরে মনে করেন হাতে কলমে না, মানে ওটা তো মনে করেন পাবলিক প্লেস, তো বলা যেতেছে না, বলবো না। বলেন, ডুবুরিরা অক্সিজেনের সঙ্গে কি মিশায়? হিলিয়াম, নিয়ন, জেনন, ক্রিপ্টন। বলেন বলেন তাড়াতাড়ি, দেখি কি মুখস্থ করছেন। ডুবুরিরা কি মিলায় তারপরে হচ্ছে গিয়া ওই ট্যাঙ্কির মধ্যে গিয়ে ঢুকায়? হিলিয়াম। আচ্ছা দেখি, কেউ কি ভেটো দিতে ইচ্ছুক? একজন বি বলছেন। এ হবে, এ হবে। খায়রুল ইসলাম, আপনি দি নিয়ন বলছেন ভাই, নিয়ন কি হবে? শিওর আপনি? হিলিয়াম, হিলিয়াম। আপনি হিলিয়াম, হাইড্রোজেন, মানে আমরা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আমাদের শ্বাসকার্যের জন্য আমাদের একটু হইলেও সেখানে অন্য গ্যাস সেখানে অ্যাড করতে হয়, এবং সেটার জন্য আমাদের হিলিয়ামই এখানে ব্যবহার করতে হয় সবচেয়ে বেশি পরিমাণ। অ্যানাদার ওয়ান, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফেরিক চাপে PCl5 80% বিয়োজিত হয়। এটা এই এই কোশ্চেনটা নেওয়ার একটা কারণ আছে, ছোট্ট কারণ, পরে বলতেছি। এটা যখন পরীক্ষা আসছে তখন ক্যালকুলেটর ইউজ করা যাইতো। আপনাকে বলার কারণ হচ্ছে, আপনি যদি PCl5 এর বিয়োজনের জন্য কাজ করেন তাহলে কেপি সমান আপনি কি বের করতে পারবেন? কেপির কাজের জন্য তখন আপনার সূত্র হচ্ছে, আপনার এখানে পি হচ্ছে তার প্রেসার গুণ আলফা ডিভাইডেড বাই আলফা, উপরে স্কোয়ার উপরে স্কোয়ার, আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। আপনি যে পুরো প্রসিডিউরটা এখানে রেডি করে দিচ্ছেন, আপনার আলফার ভ্যালু এখানে বসাইতে হবে, এবং আলফার ভ্যালু কত? 80%। 80% মানে হচ্ছে 80 ডিভাইডেড বাই 100। এই যে আপনি কাজখানা করছেন, করে আপনি এখানে 0.8 পাইছেন। টোটাল ক্যালকুলেশন আপনার গন্ডগোল লাগাবে একটা মাত্র জিনিস, সেটা হচ্ছে ক্যালকুলেটর। এই জন্য এই টাইপের ক্যালকুলেশন এখন আসে না বললেই চলে। তার পরিবর্তে কোশ্চেন আপনি কি পাইছেন একটু আগে? ডেলেনের মানের উপর, ওটা লাসাতিল নীতির উপর ডিপেন্ড করে, তার কেপিকেসি রাশিমালা কি হবে, কেপিকেসি সমীকরণ কি হবে, এই সব কিছুর উপর ডিপেন্ড করে তারপর আপনার সাজানো হয়েছে। ওকে, ফেনল থেকে স্যালিসাইল অ্যালডিহাইড তৈরির যে বিক্রিয়া, এটার নাম কি বলেন? বলতে পারবেন? সবার আগে আপনি বাদ দেওয়া শুরু করেন। মনে করেন ওই যে একজন যিনি বলছেন যে আমি জৈব যৌগ পারি না, এবার তার জন্য আমি একটা হিসাব করি। উডস বিক্রিয়া মানে কি? অ্যালকেন তৈরি করার বিক্রিয়া। আপনাদের অ্যালকোহলের বা আপনাদের জৈব যৌগের ক্লাসের হিসাব যদি আমরা করতে আসি, তাহলে দেখা যাবে কি টোটাল যত জৈব যৌগ নিয়ে আপনি কাজ করেন তার মধ্যে আপনার টোটাল বইতে 26টা বিক্রিয়া আছে, যে বিক্রিয়া হচ্ছে বিক্রিয়কের নামে না আইসা তারা যে আবিষ্কার করছে আবিষ্কারকের নাম অনুযায়ী আসে। তার মধ্যে একটা হচ্ছে আপনার এখানে উডস বিক্রিয়া, আরেকটা হচ্ছে রাইমার-টাইমেন, আরেকটা হচ্ছে কোপ বিক্রিয়া, আরেকটা হচ্ছে কাপলিং। প্যাটার্ন নাম কিন্তু কাপলিং না, দুটো বিক্রিয়ক একসঙ্গে অ্যাড করে দিছে, এই কারণে নাম করেছে কাপল। কাপল অনুযায়ী থাকে, মানে কাপল মানে কি জোড়া না, তো এই কারণে হচ্ছে একসাথে বলে কাপলিং বিক্রিয়া। কাপলিংও হবে না, উডসও হবে না, কোপ বিক্রিয়া হওয়ার তো প্রশ্নই আসে না। অ্যান্সার কি হবে? রাইমার-টাইমেন বিক্রিয়া। ওকে, রাইমার-টাইমেন। আচ্ছা, এই যে আপনাদেরকে মোটামুটি দিছি, যদিও প্রথম পত্রের হিসাব,
টুকটাক 2-3টা আমি অর্গানিকের পার্ট এখানে আনছি, যেন কি মাথার মধ্যে একটু হইলো আপনাদের ঢুকে। এখন হিসাব অনুযায়ী যে এই 50টা কোশ্চেন আপনি এখানে আজকে ফেস করছেন, এই 50টা কোশ্চেনের মধ্যে সবগুলো কোশ্চেন হচ্ছে আপনার বিগত কয়েক বছরে পরীক্ষায় আসা কোশ্চেন। এই যে আপনাদেরকে যে মাত্র আমি PCL 5 এর কথা বলছিলাম, এইটা এই PCL 5 এর হিসাবটুকু থেকে এমনও হইতে পারে যে আপনাকে আমি এখানে N2O4 এর কথাও বলতে পারতাম, শুধুমাত্র হাইড্রোজেন আয়োডাইডের কথাও বলতে পারতাম। এই সব কিছু আমি বলতে পারি নাই কেন? শুধুমাত্র আপনি প্যাটার্ন অনুযায়ী বুঝে ফেলছেন এই কারণে। এখন আপনারে যে কথা বলা, কোশ্চেন আপনি এখন পর্যন্ত অনেকগুলো ফেস করছেন, কোশ্চেন ব্যাংক সলভ করছেন, এই সবগুলা কোশ্চেনের থেকে আপনার একমাত্র কাজ এখন কি জানেন? আল্লাহর হস্তে মাথা ঠান্ডা কইরা এই জীবনে যা পড়ছেন এই কয়টা দিন ধুমছে এখন জিনিসগুলোর আবার রিভিশন দেওয়া। যা হইছে হইছে, যা পড়ছেন। মানুষ অনেক কিছু বলছে, অনেক কিছু আপনি শুনছেন, শুনে ত্যাক্ত বিরক্ত হয়ে এখন আপনার পড়াশোনার ইচ্ছা চলে গেছে। কিন্তু এমনও তো হইতে পারে এটাই আপনার লাইফ টাইমের শেষ একটা সুযোগ, এবং এই সুযোগটা যদি আপনি মিস করেন এরপরে কিন্তু পাবলিক ইউনিভার্সিটির ট্যাগ আপনার গায়ের মধ্যে লাগানোর কিন্তু আর কোনো উপায় থাকবে না, শেষ, একদম মামলা ডিসমিস। আর আল্লাহ না করুক যারা সেকেন্ড টাইম এখানে আছেন তাদের তো সর্বনাশ হয়ে গেছে। আর আমাদের পরবর্তীতে ক্লাস তো মনে করেন যে ফাইনাল ডোজ হিসেবে থাকবে। আর আমাদের নেটওয়ার্ক পাবলিকেশন থেকে কৃষি মডেল টেস্টটা হচ্ছে আমাদের একটা মডেল টেস্ট, একটা বই আমরা মার্কেটে আনছি। আপনাদের যার যার হচ্ছে সেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন। একদম হচ্ছে গিয়ে বইটা ধরেন সুন্দর। আমি তো ধরেন আপনাদের তো এখন এত অনেক সুযোগ সুবিধা এখন আছে, এইটা আছে ওইটা আছে। আমি যখন পরীক্ষা দিয়েছি তখন তো এগুলো কিছুই ছিল না, কিছুই আমি জানতাম না। আমার বাসা থেকে ফার্মগেটের বাসা বিশাল দূরত্ব, এখানে এসে ক্লাস করে তারপর আমার যাওয়া লাগতো। আপনারা ঘরে বসে সব কিছু পাইতেছেন। আমাদের সময় তো মোবাইলও ছিল না, বাটন ফোন ইউজ করতাম। আপনি এখন এক্সামের টাইমে একজন বলতেছেন বি হবে শিওর, আচ্ছা ঠিক আছে বি হবে কি হবে। একজন বলছেন যে ভাইয়া এত সহজ কোশ্চেন হবে কি? শোনেন, কোশ্চেন আসলে সবই সহজ, আমরা যখন পারি ওগুলো সহজ, যখন পারি না সেগুলো হয় কঠিন। সুতরাং আপনার জন্য এখন সেগুলো ভাইবা চিন্তার লাভ নেই, যা হয়েছে হয়েছে। এটা ফার্স্ট পার্টের হিসাব গেছে। সেকেন্ড পার্টের দিন আবার মনে করেন হাজির হব একদম ফাইনাল ফিনিশিং ডোজ নিয়ে। এরপরে যা মনে করেন কপালে আছে তাই হবে। আপনার কাজ একটু সহজ স্বাভাবিক সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে আসা, এর বেশি আপনার আর কিছু করতে হবে না। কথা বোঝা গেছে? ক্লিয়ার? ভেজাল আছে কোনো? ওই যে সুন্দর মতো বিভিন্ন সিনেমার ডায়লগে বলে না যে কথা কি ক্লিয়ার, ভেজাল আছে, এই টাইপের। আচ্ছা, আল্লাহ ভরসা। ঠিক আছে, আমি কই থেকে পড়ছি? আমি আসলে পড়ালেখা খুব কম করছি। ঠিক আছে, ওইটা পরবর্তী দিন আমরা না হয় ক্লাসের শেষে করা যাব। আজকে এতটুকু পর্যন্তই থাকুক। ফার্স্ট পার্টটা মোটামুটিটা রিভিউর মধ্যে রাখেন। সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের যদি ইনকেস কোনো টপিক অনুযায়ী একদম ফাইনাল হিসেবে যেগুলো আপনাদের ধরতে হবে ওই টপিক অনুযায়ী ধরবো, একটু কঠিন দেখে বা সহজ দেখে সব কিছু মিলে কম্বিনেশন সাজাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।